স্বাগত। এখন জনপথে পুরোজন জোরের সঙ্গে আছে আমি মেহেরি নানি। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে। পরীক্ষা হচ্ছে পূর্ণমান, সিলেবাস ও সময়ে। কেন্দ্রের বাইরে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা। গেলবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। আজকে ফার্স্ট পরীক্ষা, তো এই জন্য একটু আগে আসলাম। তেমন উৎকণ্ঠা নাই, কারণ সবকিছু ভালো দেখছি। আসা স্যাররা সুন্দর সিস্টেম নিছে। আইন শৃঙ্খলা বাহিনীর জন্য দেখা যাচ্ছে সবকিছু এখন স্বাভাবিক আছে। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। দুই কোটি টাকার গাড়ি বা 10 কোটি টাকার গাড়ি 1 লক্ষ টাকার বিট করছে, পরের 2 লাখ করলে দিয়ে দেবেন আপনি। এই মূল্যের উপরে গেলেই আমরা বিক্রি করতে পারবো, কারণ 1.5 লাখ টাকায় তো 9 কোটি টাকার গাড়ি বিক্রি করা, মানে রাজস্বের ক্ষেত্রে তো এটা অনেক বেশি গ্যাপ পড়ে যায়। সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ি নিলাম নিয়ে সংকট কাটছে না। নীতিমালা সংশোধন না করে দ্বিতীয় দফায় গাড়ি নিলামে তোলা হলে রাজস্ব হারানোর শঙ্কা কর্তৃপক্ষের। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই এসএসসি পরীক্ষা প্রসঙ্গ। এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে। এবছর 30,045টি শিক্ষা প্রতিষ্ঠানের 19,28,000 পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। 11টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে 3,715টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে আরও খবর জানাতে চট্টগ্রামের মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন ফয়সাল করিম, খুলনা জেলা স্কুলে আছেন তরিকুল ইসলাম ও বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। শুরুতে চলে যাব চট্টগ্রামে ফয়সাল করিমের কাছে। ফয়সাল, আপনি জানাবেন, পরীক্ষা তো শুরু হয়ে গেছে, শিক্ষার্থীরা সব নির্দেশনা মানছেন কিনা? এবারে চট্টগ্রামে কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে জানাবেন। আমরা যেসব কেন্দ্রে গিয়েছি সেসব কেন্দ্রে আমরা দেখেছি সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা ছিল না। শুধুমাত্র স্কুলের বাইরের যে ভিড়ভাট্টা বা যানজট থাকে পরীক্ষা শুরুর আগে, সেগুলো আমরা দেখেছি। তবে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। এবং এখন আমরা আছি চট্টগ্রামের মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়। এটি বড় একটি কেন্দ্র এবং এখানে সকাল থেকে দেখেছি 8টার আগে থেকেই অভিভাবক এবং পরীক্ষার্থীরা ভিড় করছে এবং 1 ঘন্টা হয়ে গেল এবং কিছুক্ষণ আগে 1 ঘন্টার যে ঘন্টা সেটি স্কুল থেকে দেয়া হয়েছে। এবং আমরা দেখছি যে আসলে এখন অভিভাবকদের যে অধীর অপেক্ষা, যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু স্কুলের বাইরেই মোটামুটি দুর্ভোগ মারিয়ে হলেও তারা অপেক্ষা করছেন। যেহেতু জীবনের প্রথম পরীক্ষা তাদের সন্তানদের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই গুরুত্বপূর্ণ পরীক্ষার সাক্ষী হচ্ছেন তারা নানাভাবে। এবং এই যে অপেক্ষার মধ্যে উৎকণ্ঠা আছে, উৎসাহ আছে। এবং আমরা দেখেছি যে সকাল 10:15টার মধ্যেই অধিকাংশ শিক্ষার্থী তারা কেন্দ্রে প্রবেশ করে। এবং চট্টগ্রামে কিন্তু এবার মোট শিক্ষার্থীর সংখ্যা 1 লক্ষ, পরীক্ষার্থীর সংখ্যা 1,41,000, যার মধ্যে নিয়মিত শিক্ষার্থী আছে 1,18,000-এর মতো। এবং মানোন্নয়ন এবার পরীক্ষা দিচ্ছে 112 জন। এবার কিন্তু ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা বেশি, প্রায় 79,000-এর মতো ছাত্রী রয়েছে এবার যারা পরীক্ষা দিচ্ছে। এবং চট্টগ্রামে কিন্তু 219টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা যে দেখেছি যে 164টি বিদ্যালয় রয়েছে। এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় কিন্তু কক্সবাজার সহ 3 পার্বত্য জেলাও পড়ে। এবং চট্টগ্রামের যে জেলা, সেই জেলায় কিন্তু এবার পরীক্ষার্থী প্রায় 1 লাখের মতো। এছাড়া বাকি যারা পরীক্ষার্থী আছেন তারা 3 পার্বত্য জেলা ও কক্সবাজার মিলিয়ে মোট 1,41,000। এবং এখন যেটা দেখছি যে আসলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যারা ভিজিলেন্স টিম আছে তারা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে। এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে তাদের 1/2 শতাধিক টিম কিন্তু নগরের বিভিন্ন বিদ্যালয়ে এবং উপজেলাগুলোর বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে বেড়াবেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ভিজিলেন্স টিম থাকবে। এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান আছেন তিনিও কিন্তু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন এবং মোটামুটি সুশৃঙ্খল পরিবেশে হচ্ছে। এবং আমরা যেটা দেখছি যে আসলে 5 জন করে পুলিশ সদস্য আছে এবং চট্টগ্রামে কিন্তু সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হচ্ছে। আমরা চলে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। তিনি জানাবেন সেখানকার এসএসসি পরীক্ষার সবশেষ। ধন্যবাদ ফয়সাল। যশোর শিক্ষা বোর্ডের আওতায় 10টি জেলায়
আজকে পরীক্ষা শুরু হয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে সারা দেশের মতো। আমরা যে তথ্যটি আপনাদেরকে দিতে চাই যে যশোর শিক্ষা বোর্ডে 299টি কেন্দ্রে 1,42,000 শিক্ষার্থী তারা অংশগ্রহণ করছে নিয়মিত এবং অনিয়মিত মিলিয়ে। সকাল থেকে পরীক্ষাটি শুরু হয়েছে এবং পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষা চলছে। আমি রয়েছি খুলনা জেলা স্কুল কেন্দ্রে। এই কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের অভিভাবকরা কিন্তু অপেক্ষা করছে অধীর আগ্রহে। আজকে যেহেতু প্রথম পরীক্ষা শুরু হয়েছে, এটি শেষ হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থী এবং অভিভাবক সবারই কিন্তু একটি মানসিকভাবে তারা একটু চিন্তায় থাকবে যে তাদের বাচ্চারা কীভাবে কতটুকু পরীক্ষা বা কীভাবে পরীক্ষা দিচ্ছে। তো আমরা খুলনা জেলাতে যদি আমরা দেখি তাহলে খুলনা জেলায় 59টি কেন্দ্রে অংশ নিচ্ছে 21,966 জন শিক্ষার্থী, যার মধ্যে 10,922 জন ছেলে এবং 11,044 জন মেয়ে পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এবং যশোর বোর্ড সূত্রে যেটি আমরা জানতে পেরেছি 299টি কেন্দ্রের মধ্যে বিজ্ঞান শাখায় 40,144 জন, মানবিক শাখায় 85,238 জন এবং ব্যবসায়িক শিক্ষা শাখায় শিক্ষার্থী 15,682 জন অংশগ্রহণ করছে। এবং এছাড়া এখানে নিয়মিত পরীক্ষার্থী 1,28,658 জন এবং অনিয়মিত পরীক্ষার্থী 12,286 জন বলে আমরা এটি শিক্ষা বোর্ড সূত্রে আমরা জানতে পেরেছি। এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে গ্রহণ করা হয় সেই ব্যাপারে এখানে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এখানে আমরা দেখছি যে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে বিভিন্ন পরিদর্শক টিম জেলা প্রশাসনের নেতৃত্বে এবং এছাড়া শিক্ষা বোর্ডের যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র দেওয়ার পরে খাতা এবং প্রশ্নপত্র দেওয়ার পরে তারাও কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তারা পরিদর্শন করছেন এবং পরীক্ষা শিক্ষার্থীদের তারা বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন। এবং এই পরীক্ষা যাতে এখানে মোবাইল নিয়ে কেউ না ঢুকতে পারে, এছাড়া বিভিন্ন ডিভাইস সহ এই প্রশ্ন যাতে পরীক্ষার হল থেকে বের না হতে পারে নির্দিষ্ট সময়ের পরে আগে, এই জন্য তারা কিন্তু আরও বেশি এখানে কাজ করে যাচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল খুলনার জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষার যেটি চলছে তার সর্বশেষ খবর। চলে যাচ্ছি বরিশালে অমিতের কাছে, আমরা জানবো তার কাছ থেকে বরিশালের এসএসসি পরীক্ষার সর্বশেষ খবর। তরিকুল, ধন্যবাদ। বরিশালেও সুষ্ঠু পরিবেশে 1 ঘন্টা অতিবাহিত হলেও পরিবেশ পরিস্থিতি এবং সব কিছু ঠিকঠাক রয়েছে এবং পরীক্ষাও সুন্দরভাবে দিচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন তারা। এবং আরেকটু জানিয়ে রাখি, বরিশালের অধীনে 6টি জেলায় বরিশালে এবার 1,491টি শিক্ষা প্রতিষ্ঠানের 84,303 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন এবং 194টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে সকাল থেকেই দেখেছি বরিশালের বিভিন্ন কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা সকাল 8টা সাড়ে 8টার সময় কিন্তু চলে এসেছে অভিভাবকদের সাথে এবং তারপরেই 9টা থেকে তারা হলে প্রবেশ করেছেন। এবং বিভিন্ন ধরনের যে জিনিসপত্র ছাড়া প্রবেশ করার নিয়ম রয়েছে, যেমন ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো রয়েছে, ডিজিটাল ওয়াচ রয়েছে, এই ধরনের ডিভাইস ছাড়াই কিন্তু তারা প্রবেশ করেছে, শুধুমাত্র প্রবেশপত্র নিয়ে তারা পরীক্ষার কেন্দ্রগুলো প্রবেশ করেছে। এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে 16টি সিভিলিয়ান্স টিম গঠন করা হয়েছে। টিমগুলো বরিশাল এবং ঝালকাঠিতে 6টি টিম এবং 11টি টিম এবং বাকি যে 5টি জেলা রয়েছে সেখানে 5টি টিম কিন্তু কাজ করছেন। এবং আমরা সকালে দেখেছি যে ইনি বরিশাল বোর্ডের চেয়ারম্যান রয়েছে, তিনি পরীক্ষার হলগুলো পরিদর্শন করছেন এবং গুরুত্বপূর্ণ যে হলগুলো সেগুলো পরিদর্শন করছেন। এবং এবছর গত বছরের তুলনায় প্রায় 2,000 শিক্ষার্থী কম পরীক্ষা দিচ্ছে, তুলনায় কমেছে। এবং শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যাই আমরা বেশি দেখেছি। তবে ছাত্রীরা কিংবা শিক্ষার্থী যারা রয়েছে, পরীক্ষার্থী যারা রয়েছে, তারা বলছেন যে এবছর আসলে তাদের প্রস্তুতি খুব ভালো রয়েছে। যদিও বিভিন্ন কারণে এবার কিছুদিন স্কুলে বন্ধ থাকলেও পরবর্তীতে সময়সীমা বাড়িয়ে দেওয়ার কারণে তাদের প্রস্তুতি খুব ভালো রয়েছে এবং হলের পরিবেশ যদি খুব সুন্দর থাকে তাহলে তাদের পরীক্ষাও ভালো হবার প্রত্যাশা জানিয়েছেন তারা। এবার আরেকটু যদি জানিয়ে রাখি যে এবার মোট শিক্ষার্থীর ছাত্র রয়েছে 39,335 জন এবং ছাত্রী 44,968 জন। এবং এর মধ্যে বিজ্ঞান বিভাগে 25,090 জন পরীক্ষা দিচ্ছেন, মানবিক বিভাগে 50,168 জন পরীক্ষা দিচ্ছেন এবং ব্যবসায় শিক্ষা যে
সাবজেক্টটি রয়েছে সেটিতে 9,045 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে বরিশালের যে 6টি জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তা সুষ্ঠুভাবে এখন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে, এবং যে মনিটরিং টিম রয়েছে তারা কিন্তু কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। তো বরিশাল থেকে এসএসসি পরীক্ষার এই ছিল আমার কাছে সর্বশেষ। এনি দেশের বিভিন্ন জেলা থেকে এসএসসি পরীক্ষার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে কিশোরগঞ্জে শিক্ষকের ভুলে প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না 10 শিক্ষার্থী। এ ঘটনায় ভেঙে পড়েছেন শিক্ষার্থী ও তাদের পরিবার। এজন্য ওয়েবসাইট জনিত সমস্যার কথা বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যদিও মাধ্যমিক শিক্ষা অফিসার বলছে ওই স্কুলে পড়তে আসা শিক্ষার্থীরা প্রতারিত হয়েছেন। কিশোরগঞ্জ প্রতিনিধি মশিউর কায়েসের তথ্য ও চিত্রে বিস্তারিত। রাত পোহালেই শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে ব্যস্ততা নেই কিশোরগঞ্জের বিন্নাটি ইউনিয়নের কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের 10 শিক্ষার্থীর। স্কুলটিতে পরীক্ষা দেওয়ার কথা ছিল এই 10 জনেরই। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতিতে প্রবেশপত্র না পেয়ে আরও 1 বছরের জন্য পিছিয়ে পড়ার দুশ্চিন্তায় তারা। বুধবার সন্ধ্যায় এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক। তাদের অভিযোগ, ফরম পূরণের ফি বাবদ প্রতিটি পরীক্ষার্থীর কাছ থেকে 3,500 টাকা করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে প্রবেশপত্র পেতে দেরি হওয়ায় কয়েকদিন আগে জানতে চাইলে আশ্বস্ত করেন প্রধান শিক্ষক। তাতেও মেলেনি পরীক্ষা দেওয়ার মূল্যবান কাগজটি। এখন শিক্ষকরা উল্টো বিভিন্ন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন অভিভাবকরা। স্যারে বলে যে স্টুডেন্টের লাইফ নষ্ট হবে, মানে কি একটা বছর গেলে কাজ হবে, এটা কি ব্যাপারে? 8 তারিখ গেছি স্কুলে অ্যাডমিশনের জন্য, কিন্তু টিচার আমাদেরকে দেয় নাই। পরীক্ষা আগের দিন যদি জানতে পারি আমরা যে আমরা পরীক্ষা দিতে পারবো না, তাহলে কিসের জন্য লেখাপড়া করলাম? 10 বছরের মাধ্যমে একটা পরীক্ষা, সেটা আমরা দিতে পারবো না, কারণ অ্যাডমিট আসে নাই স্যারের জন্য। এদিকে ওয়েবসাইট জনিত সমস্যার কারণে তাদের প্রবেশপত্র আসেনি বলে দাবি কয়ারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। ওয়েবসাইট না খোলার কারণে আমি পাচ্ছি না। অধিদপ্তরের একজন লোকের সাথে আমি যোগাযোগ করছি। আমি ওই ছাত্রগুলো ওদের যে অর্থটা হয়েছে, অর্থটা আমি ব্যাক দিব। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে বলছেন জেলা শিক্ষা অফিসার। থেকে পরীক্ষা এই মুহূর্তে এটা কতটুকু সম্ভব এটা আপনারাই বুঝেন। একরকম প্রতারণার শিকার হচ্ছে। টাকা পয়সা নিচ্ছে ঠিকই, কিন্তু ফর্ম ফিল আপ করে নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, সে অনুযায়ী পরে ব্যবস্থা নেব। এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি অভিভাবকদের। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। দেখছেন এখন জনপদ। সাবেক এমপিদের 24টি বিলাসবহুল গাড়ি দ্বিতীয় দফায় নিলামে তোলার আগে জাতীয় রাজস্ব বোর্ডে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। প্রথম নিলামে 8টি গাড়ির দর বাজার মূল্যের চেয়ে অনেক কম উঠেছে। এ অবস্থায় নীতিমালা সংশোধন না করে দ্বিতীয় দফায় এসব গাড়ি নিলামে তোলা হলে রাজস্ব হারানোর শঙ্কা কর্তৃপক্ষের। হাজিরা শুলের প্রতিবেদনে বিস্তারিত। প্রথম নিলামে বিগত সরকারের এমপিদের আমদানি করা ল্যান্ড ক্রুজার মডেলের প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য 9,67,00,000 টাকা ধরা হলেও 8টি গাড়ির দাম উঠেছে নামমাত্র। এর মধ্যে গাজীপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান সহ 2 এমপির 9 কোটি টাকা মূল্যের একটি গাড়ির দাম উঠেছে মাত্র 1 লাখ টাকা করে, যা কাস্টমস হাউজের নির্ধারিত মূল্যের মাত্র 0.10%। তারকা এমপি তারানা হালিম ও সংরক্ষিত আসনের এমপি জান্নাতারা হেনরির প্রতিটি গাড়ির দাম উঠেছে 5 লাখ টাকা, যা সংরক্ষিত মূল্যের 1%-এরও কম। এছাড়া সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদ ও নেত্রকোনা 4 আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের গাড়ি কিনতে ক্রেতারা দর দিয়েছেন 30 লাখ টাকা করে, যা সংরক্ষিত মূল্যের মাত্র 3.10%। 2022 সালে জারি করা এনবিআরের সর্বশেষ স্থায়ী আদেশ অনুযায়ী প্রথম নিলামের চেয়ে দ্বিতীয় নিলামে বেশি দর উঠলেই আইন অনুযায়ী পণ্য বিক্রির সুপারিশ করতে বাধ্য নিলাম কমিটি। এক্ষেত্রে প্রথম নিলামে 1 লাখ টাকা দাম উঠলে দ্বিতীয় নিলামে এর চেয়ে কিছু বেশি উঠলেও বিক্রির সুপারিশ করতে হবে।
এই অবস্থায় দ্বিতীয় দফায় নিলামে গাড়ির যথাযথ দাম পাওয়া নিয়ে শঙ্কায় চট্টগ্রাম কাস্টমস হাউজ। তাই রাজস্ব হারানোর আশঙ্কায় 24 এমপির গাড়ি দ্বিতীয় দফা নিলামে তোলার আগে এনবিআর এর মতামত চেয়ে দেওয়া হয়েছে চিঠি। আমরা একটা এনবিআর ইনস্ট্রাকশন চেয়েছি যে সেকেন্ড নিলামের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ তারা ঠিক করে দিবে কিনা, বা কোনো ন্যূনতম মূল্য তারা ঠিক করে দেবে কিনা, যে এই মূল্যের উপরে গেলেই আমরা বিক্রি করতে পারবো। কারণ 1.5 লাখ টাকায় তো 9 কোটি টাকার গাড়ি বিক্রি করা, মানে রাজস্বের ক্ষেত্রে তো এটা অনেক বেশি গ্যাপ পড়ে যায়। রাজস্ব ক্ষতি ঠেকাতে আইন সংশোধনের পক্ষে হলেও বিক্রয়ের উপযোগী দাম নির্ধারণের পরামর্শ বিডারদের। 2 কোটি টাকার গাড়ি বা 10 কোটি টাকার গাড়ি 1 লক্ষ টাকার বিট করছে, ফরওয়ার্ড 2 লাখ করলে দিয়ে দেবেন আপনি। বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে কত বিট থেকে বেশি হলে যদি এটা অন্তত 60% না হোক, 20%, 30% কভার না করে, কেন দেবেন এটা? এর আগে গত জানুয়ারিতে আওয়ামী সরকারের সাবেক 24 এমপির 300 কোটি টাকা মূল্যের 24টি গাড়ি বিক্রির জন্য প্রথম দফায় নিলামে তোলা হয়। এনবিআর এর নির্দেশনা পাওয়ার পর এসব গাড়ি দ্বিতীয়বার নিলামে তোলা হবে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। এখন জনপদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন জনপদে। শুধু কোরবানি ঈদে নয়, ঈদুল ফিতরের পরেও লবণযুক্ত চামড়ার সরবরাহ বেড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে। এই ঈদে তুলনামূলক কম চামড়া সরবরাহ হওয়ায় গুণগত মান ভালো থাকে, ফলে ন্যায্য দাম পাওয়ায় খুশি ব্যবসায়ীরা। এবারের ঈদুল ফিতরে 70,000 পিস গরু এবং 25 থেকে 30,000 পিস খাসি সহ অন্যান্য চামড়া সংগ্রহের লক্ষ্য ব্যবসায়ীদের। জাহেদুল ইসলাম সুমনের ছবি ও মাহবুব হোসেনের তথ্যে প্রতিবেদন। ট্রাক ভর্তি করে কিংবা ছোট ছোট যানবাহনে লবণযুক্ত চামড়া আসতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে। চামড়া আসার পর সেগুলো আনলোড করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। মূলত কোরবানি ঈদের ট্যানারি মালিকরা বছরের চাহিদার বেশিরভাগ চামড়া সংগ্রহ করে থাকেন, কিন্তু গেল কয়েক বছর ধরে রমজানের ঈদের পর গ্রামগঞ্জে গড়ে ওঠা মাংস সমিতি থেকে নাটোরের চকবৈদ্যনাথের আড়তগুলোতে চামড়ার সরবরাহ বেড়েছে। ব্যবসায়ীরা জানান, কোরবানি ঈদে শতভাগ চামড়া সংগ্রহ হলেও ঈদুল ফিতরের অন্তত 25 থেকে 30% চামড়া সংগ্রহ হচ্ছে। এছাড়া উৎকৃষ্ট মানের চামড়া সরবরাহের পাশাপাশি দামও ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। এখন চামড়ার দামও ভালো, চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছে গৃহস্থরা, যে 1500, 1600, 1700, 1800 পর্যন্ত চামড়ার দাম গেছে। কোরবানি ঈদে 100% হয়, আর রোজার ঈদে 30%। কুরবানির সঙ্গে তো আপনার রোজা ঈদটা মিলে না, তারপরে এবার মনে করি যে কুরবানিতে কোনো অংশে কিন্তু চামড়া আমদানি কম নাই। কারণ কুরবানিতে আপনার সব রকম জিনিস জবাই হয়, কিন্তু এটাতে বাছাই গরুগুলো জবাই হয় বেশি, এই কারণে চামড়ার দামটা একটু ভালো যায় এবং চামড়ার মানও অনেক ভালো হয়। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল সহ অন্তত 21 জেলার কাঁচা ও লবণযুক্ত চামড়া আসে নাটোরের চকবৈদ্যনাথের চামড়ার আড়তে। ইতিমধ্যে নাটোরে এসে ঢাকার ট্যানারি মালিকরা চামড়া সংগ্রহ করতে শুরু করেছেন। এবারে 60 থেকে 70,000 পিস গরু এবং 25 থেকে 30,000 পিস খাসি সহ অন্যান্য পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য ব্যবসায়ীদের। তো ঈদুল ফিতর উপলক্ষে যা আমদানিগুলো হচ্ছে আমাদের এখানে, মোটামুটি আমাদের টার্গেট 60 থেকে 70,000 পিস গরুর চামড়া এবং 30 থেকে 40,000 পিস খাসির চামড়া আমদানি হবে। দেশের উৎপাদিত চামড়াজাত পণ্যের অন্তত 40% রপ্তানি হয় চীনের বাজারে। এছাড়া 10% যায় স্থানীয় লেদার শিল্পে। বাকিটা যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। বর্তমান বিশ্বের যেই বাণিজ্যিক যেই যুদ্ধ আমি বলবো যে শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে যে চামড়ার বাজারও এটার এফেক্ট পড়বে। সেক্ষেত্রে আমরা আগামী কোরবান নিয়ে খুবই সন্দিহান। তো আমরা আশা করি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তোবা আমরা কোরবানের চামড়াগুলো ভালোভাবে আমরা সংগ্রহ করতে পারবো। গেল কোরবানিতে নাটোরের ব্যবসায়ীরা 6.5 লাখ পিস গরুর চামড়া ও 4 থেকে 5 লাখ পিস খাসি সহ অন্যান্য চামড়া সংগ্রহ করেছিলেন। এখন নাটোর।
সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হয়েছে। বন বিভাগ থেকে পাশ নিয়ে সুন্দরবনে যাচ্ছে মোয়ালরা। চলতি মৌসুমে সুন্দরবনের সাতক্ষীরা ও খুলনা রেঞ্জ থেকে 2500 কুইন্টাল মধু ও 750 কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে 54 লাখ টাকা রাজস্ব আদায় হবে। হাসান রাজীবের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। প্রতি বছর 1 এপ্রিল থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু হয়। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মোয়ালদের দেওয়া হয় সুন্দরবনে প্রবেশের অনুমতি। তবে এবছর ঈদের কারণে আনুষ্ঠানিকতা হয়েছে 7 এপ্রিল। আগামী 2 মাস সুন্দরবনে মধু আহরণ করতে পারবেন মোয়ালরা। এজন্য সরকারকে দিতে হবে রাজস্ব। 1 কুইন্টাল মধুর জন্য 1600 এবং মোমের জন্য মোয়ালদের গুনতে হবে 2200 টাকা। মহাজনের থেকে ঋণ নিয়ে মধু আহরণের জন্য গেলেও মৌসুম শুরুর আগে অবৈধভাবে সুন্দরবন থেকে মধু চুরি হওয়ায় আশানুরূপ মধু না পাওয়ার শঙ্কায় তারা। কারখামারা বা এই মৎস্য মারা এরাই দিয়ে আমাদের মধু কটা সব কাটি ফেলাচ্ছে, না এতে আমরা মধু পাতাম ভালো। যদি এখানে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো যায়, সেটা গভর্নমেন্ট যদি চায়, তাহলে যেটা হবে এনারাও ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে এবং ভোক্তারাও আসলে যারা এটা গ্রহণ করেন তারাও স্বল্প মূল্যে এটা রিসিভ করতে পারবে। সুন্দরবনের সবচেয়ে ভালো মধু হয় খলিশা ফুল থেকে। এছাড়া বাইন, গরান, কেওড়া ও মিশ্র ফুলের মধু পাওয়া যায়। তবে পশ্চিম সুন্দরবনের অধিকাংশ এলাকায় অভয়ারণ্য হওয়ায় বিশাল সুন্দরবনের অল্প এলাকায় মধু আহরণ করার অনুমতি দেওয়া হয়। এতে পর্যাপ্ত মধু না পাওয়ায় পরিবারের ভরণ পোষণ চালানো কঠিন হয় মৌয়ালদের। বাইকে যদি বিক্রি হয় 1000 টাকা, তা মাজন দেয় 800 টাকা। এই মধুটা যদি সরকার নিয়ে যদি আমাদের ন্যায্য মূল্য দাম দিত, তা আমরা একটু বাচ্চা কাচ্চা খেয়ে পুরি বাঁচতে পারতাম। সুন্দরবনে ডাকাতির জন্য ঝামেলা হচ্ছে, কাঠে প্রচুর একটা খরচ হচ্ছে, উপরন্ত সরকারিভাবে পারমিটেরও রিউনি বেশি। এই ক্ষেত্রে আমরা খুব একটু দুশ্চিন্তায় আছি। বন বিভাগ বলছে অভয়ারণ্য এলাকায় বনজীবী প্রবেশের অনুমতি দেওয়া হলে হরিণ শিকার সহ নানা অপরাধের শঙ্কা রয়েছে। যে সমস্ত এলাকায় আমাদের মাওয়ালরা মধু আহরণ করতে যাবে, ওই সমস্ত স্থানে যে সমস্ত ক্যাম্প এবং স্টেশন আছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন বলেন, আমাদের প্রশাসন যেটা আছে, আমাদের ইওনো মহোদয় আছেন, ওনাদেরকে সহযোগিতায় আমরা তাদেরকে সতর্ক করেছি যাতে তাদের মধু আহরণ করতে কোনো সমস্যা না হয়। উপজেলা প্রশাসন বলছে সুন্দরবনের মধুর সুনাম রক্ষায় এই অঞ্চলে সরকারিভাবে মধু সংগ্রহ, ল্যাবে পরীক্ষা ও বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই এলাকায় মধু প্রসেসিংয়ের যদি কোনো টেস্টিং ল্যাব করা হয়, তাহলে এই টেস্টিং ল্যাবের মাধ্যমে একটা স্ট্যান্ডার্ড বজায় থাকবে যে এটা খলিশা ফুলের, সুন্দরবনের খলিশা ফুলের মধু, এবং যারা ভোক্তা তারাও কিন্তু প্রমাণিতভাবে এটা নিতে পারবে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে চলতি মৌসুমে 1500 কুইন্টাল মধু ও 400 কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে, যা থেকে রাজস্ব আয়ের সম্ভাবনা 32 লাখ টাকা। এছাড়া খুলনা রেঞ্জে 1000 কুইন্টাল মধু ও 350 কুইন্টাল মোম থেকে রাজস্ব লক্ষ্যমাত্রা 22 লাখ টাকা ধরা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে গহীন সুন্দরবন থেকে সংগ্রহ করে আনা মধুর ন্যায্য মূল্য পান না মৌয়ালরা। তাদের দাবি, সরকারি বেসরকারি উদ্যোগে মধু সংগ্রহ করে বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হলে ভোক্তারা যেমন স্বল্প মূল্যে মধু কিনতে পারবেন, তেমনি তারাও মধুর ন্যায্য মূল্য পাবেন। হাসান রাজীব, এখন সুন্দরবন, সাতক্ষীরা। দেখছেন এখন জনপদে। ঈদের পর ফেনীর বাজারগুলোতে কমতে শুরু করেছে মাংসের দাম। কেজিতে 25 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে বেশিরভাগ মুরগি মাংস। কমেছে গরুর মাংসের দামও। এ বিষয়ে জানাতে ফেনীর সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। ডালিম, বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন? কোন মাংস কেমন দামে বিক্রি হচ্ছে জানাবেন। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফেনীর মাছ, মাংস, সর্বোপরি আমিষের বাজার যে ঊর্ধ্বগামী পরিস্থিতি ছিল, সেই ঊর্ধ্বগামী পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি ফিরেছে। আজকের বাজারে আমরা এসে যেটি দেখেছি যে গত সপ্তাহে যেসব পোলট্রি মোরগ 220 থেকে 225 টাকা বিক্রি হচ্ছে, সেই সব পোলট্রি মোরগ কিন্তু এখন বাজারে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকার মধ্যে। এছাড়াও যেসব লেয়ার মুরগি আমরা দেখেছি যে গত সপ্তাহে 320 থেকে 350 টাকা বিক্রি হচ্ছে, সেসব লেয়ার মুরগি আজকের বাজারে 280 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও
সোনালী জাতের যেসব মুরগি রয়েছে সেসব মোরগ মুরগিও কিন্তু আজকের বাজারে 180 থেকে 200 টাকা 220 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, বিক্রেতারা যেমনটি বলেছেন যে ঈদের পরিস্থিতি কাটিয়ে ওঠার পরে কিন্তু সকল ধরনের মুরগির যে মুরগির মাংসের বাজার কিন্তু 25 থেকে 35 টাকা কমেছে। অপরদিকে আমরা ফেনীর রেলগেট বাজার, বড় বাজার, মহিপাল বাজার এবং অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে গিয়ে দেখেছি যে গরুর মাংসের যে বাজার ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যেটি 50 থেকে 100 টাকা বেড়েছিল সেখানেও কিন্তু দাম কিছুটা কমে এসেছে। আমরা দেখেছি যে ঈদকে কেন্দ্র করে গরুর মাংস বৃদ্ধি হয়েছিল হাট ছাড়াই 800 থেকে 850 টাকা, সেখানে দাম কমে এখন 750 এবং 800 টাকার মধ্যে বিক্রি হয়েছে। কথা বলেছি আমরা বিক্রেতাদের সাথে, বিক্রেতারা যেমনটি জানিয়েছেন যে ঈদকে কেন্দ্র করে মানুষের চাহিদা বেশি ছিল, যার ফলশ্রুতিতে মাংসের দাম কিছুটা বেড়েছিল। এখন চাহিদা কিছুটা কম আছে, যার ফলশ্রুতিতে দাম কমেছে। তবে বিক্রেতারা যেটি বলেছেন যে সপ্তাহখানেক পরে এই দামটা আরও কিছুটা কমতে পারে। অপরদিকে ক্রেতারা যেমনটি বলছেন যে সাধারণত মানুষের যে আমিষের যে চাহিদা, সে চাহিদার বড় একটি অংশ কিন্তু বাংলাদেশের মানুষ পোলট্রি মোরগ এবং মুরগির উপর দিয়ে এই চাহিদা মেটান, যার ফলশ্রুতিতে এই পোলট্রি মোরগ এবং মুরগির প্রতি মানুষের চাহিদা বেশি থাকে। সে কারণেই মানুষ এই পোলট্রি মোরগের প্রতি খুব বেশি নির্ভরশীল। এই পণ্যটির দাম যদি আরও কিছুটা কমে তাহলে মানুষের মধ্যে আরও বেশি স্বস্তি বিরাজ করবে। তো এই ছিল ফেনীর রেলওয়ে বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফেনীর মাংসের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। এখন জনপদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন জনপদে। অতিরিক্ত গরমে নওগাঁর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। ডায়রিয়া, জ্বর, সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এ নিয়ে জানাতে নওগাঁ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? চিকিৎসা পেতে কোনো ভোগান্তি রয়েছে কিনা জানাবেন। আমি মার্চের প্রথম সপ্তাহ থেকে প্রচন্ড তাপদাহ বিরাজ করছে, আর এই তাপদাহের কারণে শিশু এবং বয়স্করা বিশেষ করে ডায়রিয়া, কলেরা, নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে এবং এই আক্রান্ত যারা হচ্ছেন তারা চিকিৎসা নিতে হাসপাতালে ভিড় করছেন। আমি এখন অবস্থান করছি 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের 5ম তলা অর্থাৎ শিশু ওয়ার্ডে। এই শিশু ওয়ার্ডে বেড সংখ্যা 15টি, কিন্তু এর বিপরীতে এখন পর্যন্ত এখানে ভর্তি রয়েছে 56 জন। এর মধ্যে ডায়রিয়া, কলেরা এবং নিউমোনিয়ার প্রায় 30 জন রোগী এখানে ভর্তি হচ্ছে এবং প্রতিদিন এখানে 12 থেকে 15 জন রোগী চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হচ্ছেন বলে আমরা জেনেছি। আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বেড সংকুলান না হওয়ার কারণে মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীর স্বজনরা। তবে হাসপাতালের পক্ষ থেকে বাড়তি কিছু বেডের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তারপরও আসলে রোগীর স্বজনরা এই মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। আর এখানে বেশিরভাগই শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যায় বেশি বলে আমরা জেনেছি। আর এর কারণটা হচ্ছে যে প্রচন্ড তাপদাহের কারণে এটি হচ্ছে। আমরা দেখেছি যে দিনে তাপমাত্রা বেশি এবং রাতে কিছুটা শীত, হালকা ঠান্ডা পড়ছে, যার কারণেই অর্থাৎ আবহাওয়া পরিবর্তনজনিত কারণে এইসব রোগের সমস্যা হচ্ছে। আর হাসপাতাল সূত্রে আমরা যেমনটি জেনেছি যে এখানে আসলে কলেরা যে স্যালাইন কিছুটা স্বল্পতা রয়েছে, তারপরও অন্যান্য যে ওষুধগুলো রয়েছে সেগুলো হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে এবং রোগীর স্বজনদের বাইরে থেকে এই কলেরা স্যালাইনগুলো কিনতে হচ্ছে। আর চিকিৎসক হঠাৎ করে এখানে রোগীর ভিড় বেড়ে যাওয়ার কারণে চিকিৎসক এবং নার্স যারা রয়েছেন তারা অনেকটাই হিমশিম খেতে হচ্ছে এই রোগীদের চিকিৎসা দিতে গিয়ে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে যেহেতু প্রচণ্ড তাপদাহ চলছে, গরম চলছে, এই রোদের মধ্যে একান্ত প্রয়োজন ছাড়া আসলে বাইরে যাওয়ার দরকার নেই। যদিও প্রয়োজন হয় তাহলে ছাতা এবং রোদ চশমা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া তরল জাতীয় যেসব খাবার রয়েছে সেগুলো খাবারের পরামর্শ দেওয়া হচ্ছে এই চিকিৎসকদের পক্ষ থেকে। তবে আমরা এখন পর্যন্ত যেমনটি দেখেছি যে যেহেতু রোগীর সংখ্যা বেশি, কিছুটা বিড়ম্বনা থাকতে পারে, তারপরও চিকিৎসক এবং নার্সরা যথেষ্ট পরিমাণ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এই হাসপাতাল থেকে সবশেষ। নওগাঁ জেনারেল হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী।
রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে নোয়াখালী পৌর এলাকার ড্রেনগুলোতে পানি প্রবাহ বন্ধ হয়ে আছে। কর্তৃপক্ষের গাফিলতিতে প্রতিনিয়তই খেসারত দিতে হচ্ছে পৌর বাসিন্দাদের। সামান্য বৃষ্টি হলে সৃষ্টি হয় জলাবদ্ধতা, বাসাবাড়ি, অফিস, আদালত হয়ে পড়ে পানিবন্দী। যদিও বরাবরের মতোই দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশ্বাস দিয়েছে প্রশাসন। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদন। বছর জুড়ে নোয়াখালী পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুরে জলাবদ্ধতা। বাড়ির বাসিন্দারা বলছেন, পৌরসভার ড্রেনের পানি তাদের বাড়ির উঠোনে জমে থাকে মাসের পর মাস। পচা পানির উৎকট গন্ধে ভোগান্তি পৌঁছে চরমে। টাউন অঞ্চলে কিন্তু এমন পরিবেশ কোথাও কিন্তু নাই, কিন্তু এগুলো নোটিস করার কিন্তু কেউই নেই আমাদের। যত বিল্ডিং এর বালি আছে সবকিছু হচ্ছে 10 ফুট ড্রেনের উপরে রাখে, তো ড্রেনের ওই যে বালিগুলো যখন ড্রেনের ভিতরে ঢুকে ড্রেনটা পুরোটাই ভরাট হয়ে যায়। আবর্জনা খুবই গন্ধ, আমরা ঘরে বাড়ি থাকতে পারতেছি না। আর ড্রেন সব পুরি ময়লা আসি একবারে আটকে যায়। নোয়াখালী পৌর এলাকার বেশিরভাগ স্থানে একই চিত্র। খালগুলো বেদখলে, ময়লা জমে ড্রেনগুলোতে বছরের পুরো সময়ই পানি চলাচল বন্ধ থাকে। কোথাও কোথাও ড্রেনের উপর মাটি জমে জন্মেছে আগাছাও। 2024 সালের ভয়াবহ বন্যায় নোয়াখালীবাসীকে বন্যা পরবর্তী জলাবদ্ধতায় ভুগতে হয়েছে 3 মাসের বেশি। এজন্য খাল ও ড্রেনগুলো রক্ষণাবেক্ষণের অভাবকে দুষছেন পৌরবাসী। নোয়াখালী অঞ্চলের মানুষ গতবার যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে একই অবস্থায় এখনও বিরাজমান আছে। যদি একই রকম বৃষ্টিপাত হয় তাহলে আমরা ধারণা করছি যে নোয়াখালীর ক্ষতি গতবারের চাইতে এর অনেক বেশি হবে। সরকারের যেই প্ল্যানগুলো আছে এই প্ল্যানগুলো যেন তারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে এবং এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যেন সকলের সহযোগিতা নেয়, আমরা সেটাই কাম্য করছি। স্থানীয়দের দাবি, বর্ষা এলে পৌর কর্তৃপক্ষ লোক দেখানো পরিচ্ছন্নতার অভিযানে নামে, অথচ বাকিটা সময় এ নিয়ে কোনো কার্যক্রমই চোখে পড়ে না। পৌর এলাকার ড্রেনগুলো পরিষ্কার ও পারস্পরিক সংযোগ স্থাপন জরুরি হয়ে পড়েছে, নইলে বর্ষায় ফের ভোগান্তি হবে বলে শঙ্কা স্থানীয়দের। এর আগেও আমাদের বন্যাতে সকল জায়গাতেও 2-1 দিনের মধ্যে পানি নেমে গেল, এই ড্রেনের ময়লার কারণে আমাদের পানিগুলো নামতে পারে নাই। আশা করব যে এই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করিয়া পুরা নোয়াখালীতে টাউনের মধ্যে একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে। নোয়াখালীর জলাবদ্ধতার বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে কমিটি করে দেয়া হয়েছে, যার প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। জলাবদ্ধতার জন্য আমরা ইতিপূর্বেই একটি কমিটি গঠন করেছিলাম, সে কমিটি কাজ করছে উপজেলা ভিত্তিক যে ড্রেন ব্যবস্থাপনা, সেখানেও আমরা সংশ্লিষ্ট যে স্থানীয় সরকার তাদেরকেও নির্দেশনা দিয়েছি তারা যেন অতি সত্বর এই আগাম বর্ষা আসার পূর্বেই তারা একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গ্রহণ করে। 1876 সালে প্রতিষ্ঠিত 17.11 বর্গ কিলোমিটার আয়তনের ক শ্রেণীর নোয়াখালী পৌরসভায় 13.16 কিলোমিটার সেকেন্ডারি ড্রেন, 32.86 কিলোমিটার টারশিয়ারি ড্রেন ও 17 কিলোমিটার খাল রয়েছে, যার বেশিরভাগই অবৈধ দখল আর পরিচর্যার অভাবে পানি চলাচল বন্ধ রয়েছে। এখন নোয়াখালী দেখছেন এখন জনপদে। শেরপুরের নালিতাবাড়িতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে F1 ব্যুরো হাইব্রিড জাতের ধানের আবাদ। চলতি বছর 750 একর জমিতে ফলন হতে পারে 700 টন ধান। এতে একদিকে যেমন লাভবান হবে কৃষক, অন্যদিকে কর্মসংস্থান হবে কৃষি শ্রমিকদের। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলি নালিতাবাড়ি উপজেলায় 33 একর জমিতে চাষ করেছেন চীনা জাতের F1 ব্যুরো হাইব্রিড ধান। তার আশা, খরচ বাদ দিয়ে একর প্রতি লাভ হবে 35 থেকে 40 হাজার টাকা। 2024 সালে শেরপুরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে হাইব্রিড বীজ ধানের উৎপাদন শুরু হয়। বাম্পার ফলন হয় চলতি বছর এই ধান চাষে এগিয়ে এসেছে লালতীর, সিনজেন্টা, ইস্পাহানি, মদিনা সিটের মতো নামকরা প্রতিষ্ঠান। কৃষি অফিসের সহযোগিতায় এই ধান উৎপাদন বাড়ানো গেলে রপ্তানিও সম্ভব বলে মনে করেন কৃষিবিদ তুলিপ। আপাতত মাঠের যে অবস্থান, এই অবস্থানে ধানের যে লক্ষণ, আমরা আশা করছি একটা ভালো ফলন হবে। আর যদি ফলন ভালো হয় তাহলে এই ফলনের মাধ্যমে এবং এই বীজের মাধ্যমে আমাদের শেরপুর জেলা তথা সারা বাংলাদেশে বীজের চাহিদা মেটানো সম্ভব হবে। এই ধানের ফলন একরে 110 থেকে 120 পন পর্যন্ত হয়। এছাড়া রোগবালাই কম হয়, খরচও তুলনামূলকভাবে কম। প্রতি বছর উৎপাদন মৌসুমে প্রতিদিন এখানে কাজ করেন অনেক কৃষি শ্রমিক, ফলে গ্রামে বাড়ছে কর্মসংস্থান। বিরাট দাম হয়েছে, বেশি রকম টান বাজার করছি, আমার থেকে ডাবল বেশি দাম হয়েছে। আগামীতে এই হাইব্রিড ধান বীজ আমরা চাষ করব, এটাই আমাদের আশা। হাইব্রিড ধান চাষ ভালো হয়,
আরও অনেক লোক, গ্রামের অনেক লোক এই স্থায়ীভাবে এখানে কাজ করতে সুযোগ সুবিধা পাবে। কৃষি কর্মকর্তা জানান, জেলায় F1 হাইব্রিড ধান উৎপাদন কৃষিতে নতুন সম্ভাবনা। তাই স্থানীয় কৃষক ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বীজ ধান উৎপাদনে ন্যায্য মূল্যে রাসায়নিক সার ও সেচ সুবিধা নিশ্চিতে কাজ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে আমাদের শেরপুর জেলার হাইব্রিড ধানের বীজ উৎপাদনের বীজের চাহিদা মিটিয়ে এই জেলার বাহিরেও এই ধান বীজ সরবরাহ করা যাবে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করেছি, তারা যেন ন্যায্য মূল্যে সার নিশ্চিত করতে পারে এবং শ্রমিক থেকে শুরু করে যাবতীয় তাদের যা যা উপকরণ প্রয়োজন পড়ে আমরা সব সার্বিকভাবে তাদেরকে আমরা সহযোগিতা করেছি। 2002 সালে ময়মনসিংহের মুক্তাগাছায় হাইব্রিড ধানের যাত্রা শুরু হলেও এখন তার সুফল পাচ্ছে শেরপুর সহ আশপাশের জেলা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। এখন জনপদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন জনপদে। নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বুধবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রবিনটেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন পুলিশ ও সেনা সদস্য সহ অন্তত 30 জন। আটক করা হয়েছে 7 শ্রমিককে। বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলার আউখাবো এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ ও সেনা সদস্য সহ আহত হন অন্তত 30 জন। আটক করা হয় 7 শ্রমিককে। কারখানার শ্রমিকরা জানান, ঈদের ছুটি দেবার সময় বেতন ভাতা ও ঈদ বোনাস না দিয়ে 120 জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে এবং শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন তারা। শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, রাস্তাতে কোনো গাড়ি ভাঙচুর করে রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করে কোনো ধরনের দাবি আসলে আদায় করা সম্ভব না। বরঞ্চ আমরা যদি টেবিলে বসে আলোচনা করি, যে কোনো দাবি আমরা আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে পারবো। এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন, আমরা রাস্তাটা চালু করতে পেরেছি। শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন, নাশকতা বা ভাঙচুর করবেন না। নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় গুড়িয়ে দেওয়া হয় প্রায় অর্ধশতাধিক দোকান ও স্থাপনা। দুপুর 1টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে বটতলা এলাকায় এই অভিযান শুরু করে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। ভূসম্পত্তি কর্মকর্তা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তা, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে পুলিশ সহ আনসার সদস্যরা। চৈত্র সংক্রান্ত উপলক্ষে রাঙামাটিতে চলছে 4 দিনব্যাপী বিজু উৎসব। দ্বিতীয় দিনে রাঙামাটি ম্যারি স্টেডিয়ামে দিনব্যাপী পাহাড়ি জনগোষ্ঠীর গ্রামীণ খেলাধুলা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, চৈত্র সংক্রান্তি উপলক্ষে কি কি আয়োজন রয়েছে সেখানে জানাবেন? এ নিয়ে আপনি জানেন যে 3 পার্বত্য জনপদ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই মুহূর্তে উৎসবের আমেজ চলছে। সেখানে আসলে চৈত্র সংক্রান্তি উপলক্ষে যে চিরায়ত বাংলা নতুন বর্ষবরণ এবং পুরনো বৎসরকে যে বিদায়ের যে আনুষ্ঠানিকতা, সেটি আসলে শুরু হয়েছে গত 3 এপ্রিল থেকে রাঙামাটিতে। প্রথম দফায় 7 দিনের যে মেলা, বিজু মেলা, সেটি শুরু হয়েছিল গতকাল, সেটি শেষ হয়েছে। দ্বিতীয় দফার একটি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে সকাল 9টা থেকে মূলত পাহাড়ি জনগোষ্ঠীদের যে গ্রামীণ ঐতিহ্যবাহী যে খেলাধুলা রয়েছে সেগুলো আসলে অনুষ্ঠিত হতে দেখেছি। বিশেষ করে এখানে মেয়ে এবং ছেলেদের যে বাঁশ খড়ম দৌড় এবং ঘিলা খেলা ওনাদের সবচেয়ে জনপ্রিয় একটি খেলা। ঘিলা খেলায় নারী এবং পুরুষ 2 দলই অংশগ্রহণ করেছে। এরপরে রয়েছে ফোর খেলা এবং মেয়েদের একেবারে যেটি অন্যতম জনপ্রিয় খেলা সেই হাডুডু, সেটি তারা আমরা অনুষ্ঠিত হতে দেখেছি। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং দেখেছি এখানকার যারা ক্রীড়া মানুষজন
রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং বিশেষ করে তরুণ যারা রয়েছেন তারা এই খেলায় অংশগ্রহণ করেছেন এবং আমার পেছনে এই মুহূর্তে সেটির আসলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু বলে রাখি, আজ বিকাল 3টা নাগাদ আবারও শুরু হবে সেই একই মারি স্টেডিয়ামে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। যে গত 3 তারিখ থেকে যে উৎসবটি শুরু হচ্ছে মূলত সেটি হলে এই 15 দিন ব্যাপী 3 পার্বত্য জেলায় অনুষ্ঠিত হবে এবং নানা ধাপে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেটি পালিত হবে। বলে রাখি যে এই 4 দিনের দ্বিতীয় দফা যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, বিশেষ করে এই যে বিজু উৎসব সেটি আসলে 12ই এপ্রিল একদম ভোরে সেটি রাঙামাটি যে কাপ্তাই হ্রদ রয়েছে সেখানে ফুল ভাসানোর মধ্য দিয়ে শেষ হবে এই দ্বিতীয় দফার আনুষ্ঠানিকতা। এবং একই সঙ্গে মারমা যে জনগোষ্ঠী রয়েছে তাদেরও যে জলকেলি উৎসব সেটি আগামী 16ই এপ্রিল রাঙামাটি জেলার রাজতলী উপজেলার বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। তার মধ্য দিয়ে মূলত এই যে 15 দিন ব্যাপী যে উৎসব বর্ণিল উৎসব পাহাড়ি জনগোষ্ঠীদের যে বিজু চৈত্র সংক্রান্তির উপলক্ষে যে আয়োজন সেটি আসলে বর্ণিল যে সমাপ্তি সেটি আসলে ঘটবে। একটুখানি বলে রাখি, এই যে বিশেষ করে যে আগামী 12 এপ্রিল রাঙামাটিতে যে কাপ্তাই হ্রদে পানিতে যে ফুল ভাসানো অনুষ্ঠিত হবে সেখানে আসলে পুরনো বছরকে বিদায় এবং নতুন বর্ষবরণকে তারা মনে করে এটি করবেন এবং একই সঙ্গে গঙ্গা দেবীকে তুষ্ট করার জন্য তারা মূলত পানিতে ফুল ভাসাবেন এবং পুরনো যে গ্লানি, তাদের যে মনে দুঃখ ক্ষোভ এবং যে তাদের একটুখানি বলে রাখি, এই যে উৎসবকে কেন্দ্র করে পাহাড়ের প্রতিটি পাড়ায় প্রতিটি ঘরে ঘরে পাজন রান্না, সুস্বাদু খাবার এবং মিষ্টান্ন এবং বিভিন্ন ফল ফলাদি এগুলো তারা আপ্যায়ন করে থাকেন এবং সেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ সেটি যেন তৈরি হয়। আমি কথা বলেছিলাম আয়োজকদের সঙ্গে, তারা যেটি বলছেন এই যে হারানো খেলাধুলার জন্য হারিয়ে না যায় বিলুপ্তির পথ থেকে রক্ষা করার জন্য মূলত তাদের এই আয়োজন। এই ছিল রাঙামাটি মারি স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। এনি রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। শেষ করছে এখন জনপথে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।